তো আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 2 সিরিয়াল ওয়াইজ যাইতেছি। হ্যাঁ, তো এইখান থেকে অনেক চ্যাপ্টারের সাথে কোরিলেশন করে কোশ্চেন আসে, 2টা থেকে 3টা বলে এমনিতে, বাট দেখা যায় অনেকগুলো আসে। তো প্রথমে হচ্ছে একটা গুড প্রেসক্রিপশনের ক্রাইটেরিয়া কী কী আছে। প্রথমে ডায়াগনোসিস করবো পেশেন্টের ডিজিজ কী আছে, পরে পেশেন্টের ফ্যাক্টর যেইগুলা আমার ড্রাগকে করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে, সেই সকল জিনিস খেয়াল করবো। যেমন পেশেন্টের বয়স কেমন, তারপরে রেনাল ফাংশন কেমন, লিভার ফাংশন কেমন। কারণ যাদের বয়স অনেক বেশি তাদের কিডনি ইম্পেয়ার থাকে, তখন যেই ড্রাগটা আমি দিতেছি তখন সেটা শরীর থেকে নাও বের হইতে পারে, আর আলটিমেটলি টক্সিসিটি হবে ড্রাগ অনেক বেশি থাকলে শরীরে। লিভার ফাংশন টেস্ট, আমরা জানি ম্যাক্সিমাম ড্রাগগুলাই মেটাবলিজম হয় লিভারের মাধ্যমে। লিভার যদি ডিসফাংশনাল থাকে তাহলে ওই ড্রাগের মেটাবলিজম হবে না, অ্যাজ এ রেজাল্ট ড্রাগ কাজ করবে না। আবার রেনাল ইম্পেয়ারমেন্ট যদি থাকে, একটু আগেই বললাম, তখন ড্রাগটা শরীরে বেশি সময় ধরে থাকবে, কারণ কিডনিতে বের হইতে পারতেছে না, ওইটার জন্য সাইড ইফেক্ট বা টক্সিসিটি পাবো। এরপরে আমি একটা থেরাপিউটিক গোল নিব, যে আমি কী চাইতেছি এই ট্রিটমেন্ট থেকে। তারপরে থেরাপিউটিক অ্যাপ্রোচ, আমি এটা কোন রুটে দিব, আইবি, উরাল, পাররেক্টাল, নেজাল, এগুলা। এরপরে আমি ড্রাগটা চুজ করব, এবং এই ড্রাগের ডোজ কতটুকু দিব, কোন ফর্মে থাকবে, ট্যাবলেট নাকি। তারপরে হচ্ছে ডোজ ডিটেকশন করব, রুট ডিটেকশন করব, আর দিনে কয়বার দিব। এরপরে কত দিন দিব এই ট্রিটমেন্ট, সেটা চুজ করব। এরপরে একটা প্রেসক্রিপশন লিখব, মানে মেডিকেশনের অর্ডার দেব, এটাকে বলে আনএম্বিগুয়াস প্রেসক্রিপশন। তারপরে এই ট্রিটমেন্টের আউটকাম দেখব কি হইতে পারে, বেনিফিশিয়াল, হার্মফুল, 2 আউটকামই দেখব। এরপরে প্রেসক্রিপশন আমি যেটা লিখছি সেটা কি ঠিক আছে কিনা একটা রিভিউ দিব। এটা হচ্ছে গুড প্রেসক্রিপশন ক্রাইটেরিয়া, রিডিং দিবি। তারপরে প্রিন্সিপাল অফ ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে বলছে 2টা জিনিস নিয়ে আলোচনা করে এরা, ফার্মাকোডাইনামিক্স এবং ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোডাইনামিক্স শব্দের মধ্যে কি আছে, ডি দিয়ে আমরা মনে রাখবো ড্রাগ ইফেক্ট অন বডি, মানে আগে ডি, ড্রাগ ইফেক্ট অন বডি, মানে একটা ড্রাগ খাওয়ার পরে ওই ড্রাগটা শরীরের কী কী করতেছে সেইটা। আর ফার্মাকোকাইনেটিক মানে হচ্ছে শরীর ওষুধের উপরে কী প্রক্রিয়া করতেছে, মানে ডাইনামিকে দেখতেছিলাম ড্রাগের ইফেক্ট অন বডি, আর কাইনেটিকে দেখব বডির ইফেক্ট অন ড্রাগ। মানে এইখানে কিছু চিলেটর ইউজ করি আমরা, যেমন আয়রন ওভারলোড হলে ডেসফেরক্সামিন দিই, কপার বা আয়রন ওভারলোড হলে ডেসফেরক্সামিন দিতেছি। দেন অসমোটিক এজেন্ট হিসেবে আমরা ম্যানিটল ইউজ করতে পারি। অসমোটিক এজেন্ট হচ্ছে ম্যানিটল। এটা কই ইউজ করি, সেরেব্রাল ইডিমাতে ম্যানিটল দিলে ওই ইডিমাটা কমে। তারপরে হচ্ছে অ্যাফিনিটি হচ্ছে একটা ড্রাগের তার রিসেপ্টর, আমরা বলছিলাম সেলের মধ্যে রিসেপ্টর থাকে, আলফা, বিটা, এইগুলা। এই রিসেপ্টরের সাথে একটা ড্রাগের যে বাইন্ড করার সক্ষমতা, সেটাকে বলতেছি আমরা অ্যাফিনিটি। আর সিলেক্টিভিটি মানে হচ্ছে স্পেসিফিসিটি, মানে একটা ড্রাগ একটা নির্দিষ্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। যেমন এখানে আলফা রিসেপ্টর আছে, এখানে বিটা রিসেপ্টর আছে, আমি যদি বিটা ব্লকার দিই তাহলে সে শুধু বিটা রিসেপ্টরকেই ব্লক করবে, আলফা রিসেপ্টরের উপরে কোনো ইফেক্ট দেবে না। এটা হচ্ছে সিলেক্টিভিটি। তারপরে হচ্ছে অ্যাগোনিস্ট হচ্ছে এই যে রিসেপ্টরটা ছিল, এখানে যদি আমরা আলফা রিসেপ্টর, এই রিসেপ্টরের উপরে আমি যদি আলফা অ্যাগোনিস্ট ড্রাগ দেই, সে গিয়ে এই রিসেপ্টরের ফাংশনকে ইনহ্যান্স করবে। এটা হচ্ছে অ্যাগোনিস্ট। অ্যান্ড পার্শিয়াল অ্যাগোনিস্ট কি, পার্শিয়াল অ্যাগোনিস্ট হচ্ছে যেটা হচ্ছে এই স্টিমুলেশন করতেছিল কিন্তু হাফ স্টিমুলেশন করবে, মানে পুরোপুরি এই রিসেপ্টরের ফাংশন অ্যাক্টিভেশন করবে না,
একটু বা অর্ধেক এরকম স্টিমুলেশন করতেছে, এটাকে বলি পার্শিয়াল অ্যাগনিস্ট। আর অ্যান্টাগনিস্ট কি? অ্যাগনিস্টের বিপরীত, মানে সে অ্যাগনিস্ট স্টিমুলেশন করতেছিল, অ্যান্টাগনিস্ট কী করবে? ওই রিসেপ্টরের ফাংশন ইনহিবিট করবে। যেমন বিটা রিসেপ্টরের উপরে বিটা ব্লকার কাজ করার মাধ্যমে তাকে ইনহিবিট করতেছে, তখন বিটা রিসেপ্টর যেই কাজটা করতেছিল ওইটা ইনহিবিটেড হয়ে গেছে। এটা আবার দুইটা ভাগ, একটা হচ্ছে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট আর একটা হচ্ছে নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট। কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে আমাদের শরীরের ভিতরে যেই এন্ডোজেনাস অ্যাগনিস্ট আছে, এই এন্ডোজেনাস অ্যাগনিস্ট এর সাথে এই অ্যান্টাগনিস্টটা ফাইট করবে, ফাইট করে সেই অ্যাগনিস্টকে বাইন্ড হইতে দিবে না, বাইন্ড না হইতে দিয়া অ্যান্টাগনিস্ট বাইন্ড হবে। আর নন কম্পিটিটিভ মানে হচ্ছে এখানে কোনো কম্পিটিশনের দরকার হয় না ওই অ্যান্ডোজেনাস অ্যাগনিস্টের সাথে, সে সরাসরি গিয়ে ইনহিবিট করে। এইখানে একটা কথা মনে রাখতে হবে, আলাদা নোট করে রাখবি যে নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্টের একটা উদাহরণ হচ্ছে ফেনক্সি বেঞ্জামিন। ফেনক্সি বেঞ্জামিন আমরা কাদের দিই? ফিউক্রোমোসাইটোমার পেশেন্টকে। ফিউক্রোমোসাইটোমার পেশেন্টের কি হয়? হাইপার টেনশন। এই হাইপার টেনশন কন্ট্রোল করি কিসের মাধ্যমে? ফেনক্সি বেঞ্জামিন দিয়ে। ফেনক্সি বেঞ্জামিন একটা আলফা ব্লকার। কী ধরনের আলফা ব্লকার? নন কম্পিটিটিভ আলফা ব্লকার। এগুলো মাস্ট, এইটুকু মাস্ট টু নো। তাহলে ফিউক্রোমোসাইটোমাতে কী হয়? হাইপার টেনশন। এই হাইপার টেনশনের ট্রিটমেন্ট হিসেবে ফেনক্সি বেঞ্জামিন ইউজ করবো। ফেনক্সি বেঞ্জামিন একটা নন কম্পিটিটিভ আলফা ব্লকার। এই চারটা লাইন মাস্ট। আর আর এইখানে মাস্ট টু নো হচ্ছে এই লাইনটা, নাইস টু নো বলা যায়, তাও মানে যে ড্রাগ ইফেক্ট অন দ্য বডি মানে হচ্ছে ফার্মাকোডাইনামিক। তারপরে হচ্ছে ডোজ রেসপন্স রিলেশন। আমি একটা মানুষকে একটা ড্রাগের ডোজ দিতেছি, ওই ডোজের জন্য তার শরীরের কি ইফেক্ট হইতেছে বা আমি কি রেসপন্স পাইতেছি, এই দুইটার মধ্যে সম্পর্কটা কি সেটা দেখব। এফিকেসি। এফিকেসি মানে হচ্ছে আমি একটা ড্রাগ দিছি, সেই ড্রাগ দিয়ে আমি যেই রেসপন্সটা চাইতেছি সেই রেসপন্স কতটুকু হইতেছে। যেমন আমি দিছি নাপা, পেশেন্টের আছে হচ্ছে হেডেক, হেডেক কমানোর জন্য যে নাপাটা দিতেছি এইটা কতটুকু কার্যকারিতা লাভ করতেছে হেডেক কমানোর ক্ষেত্রে, ওটাই হচ্ছে তার ইফিকেসি। আর এইখানে একটা লাইন বলছে যে লুপ ডাইউরেটিক্সের ইফিকেসি, লুপ ডাইউরেটিক্সের মানে ইফিকেসি বা পাওয়ার যেটাই বলি না কেন, থায়াজাইড ডাইউরেটিক্সের থেকে বেশি। হ্যাঁ, পটেন্সি। পটেন্সি মানে হচ্ছে ক্ষমতা, যে একটা ড্রাগ দিছি, এই ড্রাগের কতটুকু ডোজ দিলে আমি যে রেসপন্সটা চাইতেছি। যেমন একটাকে বললাম নাপা দিতেছি হেডেকের জন্য, এখন হেডেকের জন্য যদি আমি নাপা দিই তাহলে সবসময় দেবো 1 গ্রাম, না 500 মিলিগ্রাম দিলে তেমন একটা কাজ করে না। হেডেকের জন্য 1 গ্রাম করে দিনে 4 বেলা করে দিতে হবে কিউডিএস। এটাই বলছে যে একটা স্পেসিফিক ইফেক্ট পাওয়ার জন্য আমার কি পরিমাণ ডোজ দেওয়া দরকার সেটাই হচ্ছে পটেন্সি। এখন আমরা দুইটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে ED50, TD50 আর ইম্যাক্স। ইম্যাক্স মানে হচ্ছে আমি যেই ইফেক্টটা চাইতেছি, নাপা দিয়ে হেডেক কমাতে চাচ্ছি, যদি নাপা দেওয়ার পরে হেডেক পুরাপুরি ভালো হয়ে যায় তাহলে আমরা কি পাইছি? 100% ইফেক্ট পাইতেছি। এটাকে বলবো আমরা ইম্যাক্স। আর যদি এমন হয় যে 50% মানে হাফ হেডেক কমছে আর হাফ হেডেক এখনও আছে, 50% ইফেক্ট যদি পাই তখন তাকে বলবো ED50। হ্যাঁ, তাহলে বেনিফিশিয়াল ইফেক্ট যখন 50% পাবো তখন তাকে বলবো আমরা ED50। বাট যদি এমন হয় যে আমি না পা দিছি হেডেক কমানোর জন্য, হেডেক না কমে উল্টা আরও তার হেডেক বাড়তেছে, ঠিক আছে, উল্টা আরও হেডেক বাড়তেছে এবং এটা 50% ইফেক্ট পাইতেছি,
তখন তাকে বলবো আমরা TD50, মানে টক্সিক ডোজ 50। তাহলে ইম্যাক্সে বলছিলাম আমরা 100% ইফেক্ট পাবো। ED50-তে কী পাবো, মানে ডোজ অ্যাট হুইচ 50% অফ দ্য বেনিফিশিয়াল ইফেক্ট পাইতেছি। আর TD50 মানে হচ্ছে টক্সিক ডোজ 50, মানে 50% অফ দ্য টক্সিক ডোজ, যেই পরিমাণ ড্রাগ দিলে আমরা পাই সেটাকে বলি। এখন এই যে ED50 বাই TD50, এই দুইটাকে রেশিও করলে আমরা থেরাপিউটিক ইন্ডেক্স পাই। তাহলে থেরাপিউটিক ইন্ডেক্স সমান সমান কি, ED50 মানে আমি যেই পরিমাণ, মানে 50% ইফেক্ট যেই পরিমাণ ডোজে পাই, ওইটা ডিভাইডেড বাই 50% হার্মফুল ইফেক্ট যেই ডোজে পাই, এটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। তাহলে আমরা যেই সকল ড্রাগ ইউজ করি সব ড্রাগেরই একটা থেরাপিউটিক ইন্ডেক্স আছে। থেরাপিউটিক ইন্ডেক্স যেই ড্রাগের যত বেশি, ওই ড্রাগ তত বেশি টক্সিসিটি প্রডিউস করে। তাহলে এইখানে একটা ছকের মধ্যে দেখা দিচ্ছে ইম্যাক্স মানে হচ্ছে 100% ইফেক্ট, ED50 মানে হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট, আর TD50 মানে হচ্ছে টক্সিক ইফেক্ট। আর এই দুইটার যে রেশিও ED50 বাই TD50, এটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। এগুলো আসলে MCQ আকারে দিতে পারে। তারপরে এখানে তিনটা জিনিস বলছে, একটা হচ্ছে সাইড ইফেক্ট, টক্সিক ইফেক্ট, হচ্ছে হাইপার সেন্সিটিভিটি ইফেক্ট। সাইড ইফেক্ট হচ্ছে একটা মানুষকে 1 গ্রাম নাপা দিলে হেডেক কমবে, কিন্তু আমি যদি তাকে 2 গ্রাম নাপা করে দিই তখন তার কিছু সাইড ইফেক্ট হবে, ওইটাকে বলতেছি আমরা টক্সিক ইফেক্ট। মানে ডোজ যতটুকু লাগে তার থেকে বেশি যদি দিই তখন যে সাইড ইফেক্ট পাই, ওইটা হচ্ছে টক্সিক ইফেক্ট। আর 1 গ্রাম নাফার দেওয়ার দিছি, তারপরেও পেশেন্টের কিছু সাইড ইফেক্ট পাইতেছি, হ্যাঁ, নর্মাল রেঞ্জে আমি দিছি ড্রাগ, তারপরেও সাইড ইফেক্ট প্রোডাকশন হচ্ছে, ওইটাকে বলি আমরা শুধু সাইড ইফেক্ট। আর ডোজ বেশি দিলে তাকে বলতেছি টক্সিক ইফেক্ট। আর 1 গ্রাম দিলে হেডেক কমতেছে, কিন্তু আমি দিছি তারে 500 মিলিগ্রাম, তারপরেও তার সাইড ইফেক্ট পাচ্ছি, ওইটাকে বলবো আমরা হাইপার সেন্সিটিভিটি ইফেক্ট। মানে যতটুকু ডোজ লাগে তার থেকেও কম ডোজেও যদি সাইড ইফেক্ট হয়, হচ্ছে হাইপার সেন্সিটিভিটি ইফেক্ট। তাহলে সাইড ইফেক্ট হচ্ছে থেরাপিউটিক রেঞ্জে যদি কোনো অ্যাডভার্স রিয়াকশন হয়। টক্সিক ইফেক্ট হচ্ছে যতটুকু ডোজ লাগে তার থেকে বেশি ডোজে যেই সাইড ইফেক্ট হয়। আর হাইপার সাসেপ্টিবিলিটি ইফেক্ট হচ্ছে যতটুকু ডোজ লাগে তার থেকে কম ডোজেও যদি কোনো সাইড ইফেক্ট হয় তাকে বলতেছি। এখানে কিছু থেরাপিউটিক ইন্ডেক্সের, মানে লো থেরাপিউটিক ইন্ডেক্স কিছু ড্রাগের নাম বলছে। আমরা যেই সকল ড্রাগ ইউজ করি তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই থেরাপিউটিক ইন্ডেক্সটা হচ্ছে 100-এর বেশি, কিন্তু কিছু ড্রাগ আছে যাদের ক্ষেত্রে থেরাপিউটিক ইন্ডেক্স 10 বা এরকম। এটা আমরা মনে রাখবো LAPD এই সূত্র দিয়ে। সূত্র পরীক্ষার সময় অত মনে থাকবে না, কিন্তু কিছু সূত্র ছাড়া সম্ভব না, এই জন্য আমরা স্পেসিফিক কয়েকটা সূত্র শিখবো এবং মানে নেমোনিক, এবং বারবার এগুলো রিভাইজ দেবো। LAPD, এলে হচ্ছে লেবুডোপা, এতে হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড, পিতে ফেনাইটোয়েন, আইতে ইনসুলিন, ডিতে হচ্ছে ডিগক্সিন, উতে ওপিওয়েড, আর ডব্লিউতে ওয়ারফেরিন। এই ড্রাগগুলা লো থেরাপিউটিক ইন্ডেক্স LAPD। এইখানে অরালেক্সে ডিগক্সিন, ওয়ারফেরিন, ইনসুলিন, ফেনাইটোয়েন, ওপিওয়েড। আর যেগুলা এক্সট্রা যেমন লেবুডোপা, অ্যামিনোগ্লাইকোসাইড, এটা এই অধ্যায়ই অন্য জায়গায় আছে, একসাথে শিখে ফেলবো। LAPD, লেবুডোপা, অ্যামিনোগ্লাইকোসাইড, ফেনাইটোয়েন, ইনসুলিন, তারপরে ডিগক্সিন, ওপিওয়েড, ওয়ারফেরিন। মানে ডিসেনসিটাইজেশন এবং উইথড্রয়াল ইফেক্ট। একটা পেশেন্ট যদি বারবার একটা ড্রাগ, যেমন বারবার যদি একটা ড্রাগ খায়, তখন ওই ড্রাগের প্রতি শরীরের একটা ডিসেনসিটাইজেশন, মানে ওই ড্রাগের আর কাজ করে না। যেমন আমি নাপা 1 গ্রাম দিতেছিলাম হেডেকের জন্য, ইনিশিয়াল স্টেজে প্রথম 1 মাস 1.5 মাস দেখা গেল মাথা ব্যথা হইলেই নাপা খাইলেই কাজ হইতেছে। বাট এটা যখন সে সবসময় খাইতেছে তখন দেখা যায় 2-3 মাস পরে সে সেম নাপার 1 গ্রাম ডোজে তার কাজ হইতেছে না, কারণ শরীর ডিসেনসিটাইজ হয়ে গেছে নাপার প্রতি, না আগের মতন অত বেশি ইফেক্ট দিতেছে না। এটাকেই বলতেছে ডিসেনসিটাইজেশন।
এটা সাধারণত কেন হয়, একটা ড্রাগ যদি আমি কন্টিনিউয়াসলি খাই অথবা বারবার খাই, তখন ওই ড্রাগের প্রতি শরীর রেসপন্স কমায় দেয়। হলো ট্যাকিফাইলেক্সিস। এই ডিসেনসিটাইজেশনের কয়টা সাবটাইপ আছে। একটা হচ্ছে ট্যাকিফাইলেক্সিস। যদি ডিসেনসিটাইজেশনটা অনেক র্যাপিডলি হয় তখন তাকে বলি ট্যাকিফাইলেক্সিস। আরেকটা হচ্ছে টলারেন্স। যখন এই যে ডিসেনসিটাইজেশন বা রেসপন্সটা আস্তে আস্তে কমে, ওভার উইক অর ডেজ, তখন তাকে বলি টলারেন্স। আর রেজিস্ট্যান্স মানে কি, এটা আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগের ক্ষেত্রে দেখি। হ্যাঁ, মানে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে দেখি যে একদমই কাজ করতেছে না, দ্য লস অফ ইফেক্টিভনেস, এটাকে বলতেছি রেজিস্ট্যান্সি। আমরা ফার্মাকোকাইনেটিক নিয়ে আলোচনা করব। ফার্মাকোকাইনেটিক ওয়ার্ড দিয়ে আমরা মনে রাখছিলাম যে হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, আর ফার্মাকোডাইনামিক মানে ডি ছিল ড্রাগ, হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি, এটা হচ্ছে ডাইনামিক। আর কাইনেটিক মানে হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, এটা মাস্ট টু নো। ফার্মাকোকাইনেটিকের কিছু স্টেপ আছে। কী কী স্টেপ, এটা মনে রাখবো অ্যাডমি দিয়ে, ADME এগুলো লাগবে আর কি। এতে অ্যাবজর্পশন, ডিতে ডিস্ট্রিবিউশন, এমে হচ্ছে মেটাবলিজম, ইতে ইলিমিনেশন। এই সবগুলার একসাথে বলি ফার্মাকোকাইনেটিক। তাহলে প্রথমে আমরা যাই অ্যাবজর্পশন। শরীরে অ্যাবজর্পশন বা অ্যাডমিনিস্ট্রেশন হইতে পারে কোন কোন রুটে, আমরা মুখে খাইতে পারি এন্টেরাল, হ্যাঁ, যেমন ওরাল, মুখে যে ট্যাবলেটগুলো খাইতেছি। মুখে যে ড্রাগগুলো খাই এগুলোর ফার্স্ট পাস মেটাবলিজম সাধারণত বেশি। যেমন আমি খাওয়ার পর স্টোমাকে যাবে, স্টোমাক থেকে লিভারে যাবে, লিভারে গিয়ে এরা মেটাবোলাইজ হবে, তারপরে ব্লাডে ঢুকবে। তো এই জন্য তাদের বায়ো অ্যাভেলেবিলিটি, মানে ব্লাডে যেই কনসেন্ট্রেশনটা ঢুকতেছে, একটা ড্রাগ খাওয়ার পরে ব্লাডে যেই পরিমাণ কনসেন্ট্রেশন পাইতেছি ওই ড্রাগের, সেটাকে বলি বায়ো অ্যাভেলেবিলিটি। তো মুখে খাওয়ার পরে যেগুলোর ফার্স্ট পাস মেটাবলিজম, এখানে একটা ড্রাগ যদি মনে রাখতে হয় সেটা মনে রাখবো গ্লিসারাল ট্রাইনাইট্রেট। এটার ফার্স্ট পাস মেটাবলিজম অনেক বেশি, এই জন্য গ্লিসারাল ট্রাইনাইট্রেট আমরা মুখে খাওয়ার থেকে মুখে খাই আর কি, খাওয়ার পরে কম কাজ করে, কিছুক্ষণ পরেই আর কি এটার ইফেক্ট লস হয়ে যায়। তারপর হচ্ছে সাবলিঙ্গল অথবা বাক্কাল দিতে পারি। কী কী, নাইট্রেট আছে, সুমাট্রিপটান আছে যেটা মাইগ্রেনের জন্য ইউজ করি, এখানে শুধু এটা শিখলেই হবে, সুমাট্রিপটান, এগুলো রিডিং। তারপরে রেকটাল দিতে পারি, যেমন যেই পেশেন্টের কনভালশন হইতেছে, পেটিতে বিশেষ করে এটা বেশি, যে কনভালশন বা খিচুনি হইতেছে, ওই সকল পেশেন্টে আমরা কী দিই, ডায়াজিপাম দিই। এছাড়াও আমার কাছে একটা পেশেন্ট আসছে, সে আনকনশাস কিন্তু ইসিজিতে দেখাইতেছে তার এমআই হয়েছে, তাহলে তোমার অ্যাসপিরিন, ক্লোপিড্রগল এবং স্ট্যাটিন দিতে হবে। অ্যাসক্লোপিস্ট্যাট মানে অ্যাসপিরিন, ক্লোপিড্রগল, স্ট্যাটিন, তিনটা ড্রাগ, অ্যাসক্লোপিস্ট্যাট। তো এগুলো আমরা কীভাবে দিব, পার রেক্টালে দিব, এগুলার রেক্টাল ফর্মুলেশন আছে। তো এদেরকে আমরা মুখে যেহেতু খাইতে পারতেছি না, পেশেন্ট আনকনশাস, তো পার রেক্টালে দিয়ে দিব। 2 নাম্বার রুট কি আছে, প্যারেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন। প্যারেন্টাল মানে আইবি, IM, সাবকিউটেনিয়াস, এগুলা আইবি দিতে পারি। এইগুলার বায়ো অ্যাভেলেবিলিটি 100%, মানে আমি যা দিতেছি ব্লাডে তাই থাকতেছে, এটা হচ্ছে 100%। এরপর দিতে পারি ইন্ট্রামাসকুলার, যেমন অ্যাড্রেনালিন, এটা কাদের দিই, IM অ্যাড্রেনালিন দিই হচ্ছে আমরা একটা পেশেন্টকে যখন অনেক বেশি মৌমাছিয়ে কামড়াইছে, অথবা আমি একটা ড্রাগ দিছি অ্যান্টিবায়োটিক, ওই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে পেশেন্টের অ্যানাফাইল্যাক্সিস ডেভেলপ করছে, শ্বাসকষ্ট, হাইপোটেনশন, তখন আমি তাড়াতাড়ি ইমিডিয়েটলি তাকে IM অ্যাড্রেনালিন দিয়ে দিব। এটা মাস্ট টু নো, এই লাইনটা অ্যাড্রেনালিন অ্যানাফাইল্যাক্সিসে দিই। আইবিতে 100% বায়োঅ্যাভেলেবিলিটি, এটাও মাস্ট টু নো। আর এই ফার্স্ট পাস মেটাবলিজম গ্লিসারাল ট্রাইনাইট্রেটের বেশি, এইটাও মাস্ট টু নো। তারপরে দিতে পারি সাবকিউটিনিয়াস, যেমন ইনসুলিন, হেপারিন। হেপারিন আমরা কই দেই, নাভির চারপাশে,
ইনসুলিনও দিয়ে দিই আশেপাশেই। তারপরে দিতে পারি কি ট্রান্সডার্মাল, মানে এটা একটা প্যাচ কস্টেপের মতন হাতে লাগায় রাখবে। এটা বিশেষ করে যারা সিগারেট খায় তারা যদি সিগারেট ছাড়তে চায় তাহলে ট্রান্সডার্মাল প্যাচ অফ নিকোটিন আছে, ওইগুলা হাতে কষ্টে পাকারে সারাদিন লাগায় রাখে। এরপরে দিতে পারি কি নেজালি, ন্যালোক্সেন, টেস্টোস্টেরন, ডেজমোপ্রেসিন, ওই যে বলছিলাম ডি ডি এ বি পি, ভ্যাজোপ্রেসিন বা ডেজমোপ্রেসিন। এইটা কি করে, বন উইলিব্রেন ফ্যাক্টর রিলিজ করে। কই থেকে, এন্ডোথেলিয়াম থেকে। এটা মাস্টোনোলাইন। তো এটা আমরা কোথায় দিই, ইন্ট্রানেজালি দিই। আর কি কি রুট আছে, টপিক্যাল দিতে পারি, মানে স্কিনের উপর, অথবা নেজালি, অথবা চোখে। এগুলো হচ্ছে টপিক্যাল ইউজ, মানে শুধুমাত্র যেইখানে দরকার সেইখানেই। এরপরে ইনহেল দিতে পারি অ্যাজমার পেশেন্ট, তাদের যে আমরা দিই এই কয় পাফ নাই যে ওইগুলা। তারপরে হচ্ছে ড্রাগ ডিস্ট্রিবিউশন। একটা ড্রাগ শরীরে রক্তের মধ্যে কীভাবে থাকবে সেটা ডিপেন্ড করে ওই ড্রাগের কিছু ফ্যাক্টরের উপরে, যেমন ড্রাগের সাইজটা কতটুকু, এর লিপিড সলিবিলিটি কেমন, আর এটা প্লাজমা প্রোটিনের সাথে কী পরিমাণ বাইন্ড করে। যেমন যেই ড্রাগের সাইজ যত ছোটো, ওই ড্রাগ কিডনির যে গ্লোমেরুলাস আছে ওই গ্লোমেরুলাস দিয়ে তত বেশি ফিল্টার হবে। লিপিড সলিবিলিটি, আমরা জানি প্লাজমা মেমব্রেনটা হচ্ছে লিপিড, যে কোনো সেলের মেমব্রেন হচ্ছে লিপিড দ্বারা গঠিত। তো যেই ড্রাগ লিপিড সলিবল সেই ড্রাগ এই মেমব্রেন ইজিলি ক্রস করতে পারবে, কিন্তু ওয়াটার সলিবল ড্রাগ যেগুলা সেইগুলা ক্রস করতে পারবে না। তারপরে কিছু ড্রাগ আছে যেগুলো আমার সার্কুলেশনের মধ্যে, যে অ্যালবুমিন, প্রথমবিন, ফাইব্রোনোজেন এগুলো থাকে, এই অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকে সার্কুলেশনের ভিতরে, যেমন ফেনাইটোয়েন, ওয়ারফেরিন, অ্যাসপিরিন, এগুলা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করা থাকে। তো এখানে যেহেতু আসছি বলে দিই, তো একটা পেশেন্টের যদি আমার প্লাজমা প্রোটিন কোনো কারণে বা অ্যালবুমিন কমে যায়, তখন এই ড্রাগগুলো তো অ্যালবুমিনের সাথে বাইন্ড করতে পারবে না। আবার তখন কি দেখাবে, নর্মাল ডোজও ওই ব্যক্তির জন্য টক্সিক ইফেক্ট দিতে পারে। আবার যদি অ্যালবুমিনের পরিমাণ বেড়ে যায়, তখন কি করবে, এই ড্রাগগুলা প্লাজমা প্রোটিনের সাথে বেশি বেশি বাইন্ড করবে, তখন তার জন্য নর্মাল ডোজও কম হবে। এগুলো খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমি একটা ড্রাগ খাইলাম, ড্রাগ খাওয়ার পরে ওই ড্রাগটা কোন মিডিয়াতে ডিস্ট্রিবিউটেড। যেমন আমরা জানি এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, এর চারপাশে থাকতেছে কি সেল, আর সেলের মাঝখানে থাকতেছে ইন্টারস্টিশিয়াল স্পেস। তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন একটা হচ্ছে প্লাজমা, আরেকটা হচ্ছে ইন্ট্রাসেলুলার স্পেস, আরেকটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। এখন একটা ড্রাগ খাওয়ার পরে সে যদি ব্লাডে থাকে, তার একটা ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, কারণ আমরা জানি ব্লাডের ভলিউম কত, 3 থেকে 5 লিটার, তাহলে সে 3 থেকে 5 লিটার পরিমাণ ফ্লুইডে ডিস্ট্রিবিউটেড। আবার আইসিএফের কথা যদি চিন্তা করি, আইসিএফ হচ্ছে 28 লিটার, তাহলে ওই ড্রাগটা 28 লিটার ফ্লুইডে থাকতেছে। আর ইসিএফ কত, 12 লিটার, তাহলে ইসিএফে যেই ড্রাগ আসতেছে সে 12 লিটার ফ্লুইডের মধ্যে থাকতেছে। তো ভলিউম অফ ডিস্ট্রিবিউশনকে আমরা বিডি দিয়ে প্রকাশ করি। এটা সূত্র হচ্ছে বিডি ইকুয়াল টু ডি ইন্টু সি নট। ডিতে হচ্ছে ড্রাগ কনসেন্ট্রেশন, আর সি নট হচ্ছে ওই ড্রাগ দেওয়ার আগে ওই ড্রাগটা শরীরে কী পরিমাণ ছিল, মানে ইনিশিয়াল প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ। অ্যান্ড ভলিউম অফ ডিস্ট্রিবিউশন 10-এর নিচে যাদের, এরকম ড্রাগ হচ্ছে ওয়ারফেরিন, অ্যাসপিরিন,
ফেনাইটোয়েন। এবং এই তিনটা ড্রাগই কার সাথে বাইন্ড করে? এই তিনটা ড্রাগই বাইন্ড করে প্লাজমা প্রোটিনের সাথে। প্লাজমা প্রোটিন থাকে সার্কুলেশনে বা ব্লাডের ভিতরে, মানে ব্লাডের মধ্যে আর কি। তাহলে আমরা বলছিলাম ব্লাডের ভলিউম 3 থেকে 5 লিটার, তো এইখানে বলছে 10 লিটারের কম, তাহলে অবশ্যই এইখানে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন 3 থেকে 5 লিটার সেহেতু এইখানে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন 10-এর কম। আবার কিছু আছে 10 থেকে 30 লিটার হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। কাদের? যারা এই ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকতেছে। আমরা বলছিলাম ইন্টারস্টিশিয়াল স্পেসের ভলিউম কত? 12 লিটার। তো এখানে থাকতেছে কি? জেন্টামাইসিন, অ্যামোক্সিসিলিন। আবার কিছু ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন 100-রও বেশি। কাদের? যারা ইন্ট্রাসেলুলার ডিস্ট্রিবিউটেড হইতেছে, ঠিক আছে, কারণ এরা বেশি ভলিউমে থাকতেছে, এই জন্য ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি। এরকম কী কী ড্রাগ আছে? একটা হচ্ছে ডিগক্সিন, একটা হচ্ছে এমিওডারন। ডিগক্সিনের হাফ লাইফ কত? 36 ঘন্টা। এমিওডারনের হচ্ছে 25 থেকে 110 দিন। তাহলে পরের লাইন কি বলছে? যেই সকল ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি, ওই সকল ড্রাগের হাফ লাইফ বেশি। যেহেতু ডিগক্সিন, এমিওডারন থাকতেছে ইন্টারস্টিশিয়াল স্পেসে, তো এইগুলার ইন্টারস্টিশিয়াল স্পেস না, মানে ইন্ট্রাসেলুলার স্পেস, এই জন্য এগুলার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি। আর যেই সকল ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি তারা বেশিক্ষণ সার্কুলেশনে থাকবে। হাফ লাইফ মানে হচ্ছে আমি একটা ড্রাগ খাওয়ার পরে 100 মিলিগ্রাম একটা ড্রাগ খাইছি, ওই ড্রাগ কত সময় পরে 50 মিলিগ্রাম হয়, মানে তার হাফ ডোজে। 1 গ্রাম যদি একটা ড্রাগ খাই মানে তো 1000 মিলিগ্রাম, 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। তাহলে এই 1000 মিলিগ্রাম ইনিশিয়াল স্টেজে খাইছি, কতক্ষণ পরে এটা 500 মিলিগ্রামে চলে আসে শরীরে, আর 500 লস হয়ে গেছে, ওই সময়টাকে আমরা বলতেছি হাফ লাইফ। কতক্ষণ সময় লাগে এরকম হাফ কনসেন্ট্রেশনে চলে আসতে। তো যেহেতু এরা ইন্ট্রাসেলুলার স্পেসে থাকে, এই জন্য এদের হাফ লাইফটা বেশি। কে? ডিগক্সিন এবং এমিওডারন। এটা মাস্ট টু নো। ডিগক্সিনের হাফ লাইফ 36 আওয়ার, এমিওডারনের হাফ লাইফ 25 থেকে 110 দিন। আর এইখানে মাস্ট টু নো হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, এক্ষেত্রে ওয়ারফেরিন, ফেনাইটোয়েন, অ্যাসপিরিন প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ডেড অবস্থায় থাকে। তারপরে দেখবো ড্রাগ ইলিমিনেশন। ড্রাগ ইলিমিনেশনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে মেটাবলিজম। ড্রাগ মেটাবলিজম হয় কেমনে? কিছু কিছু ড্রাগ আছে যেগুলো আমরা প্রো ড্রাগ হিসেবে খাই, যেমন প্রোটন পাম্প ইনহিবিটর। এটা একটা প্রো ড্রাগ, মানে আমি খাওয়ার পরে এটা অ্যাক্টিভ হয়, কিন্তু খাইতেছি ইনঅ্যাক্টিভ ফর্মে। আবার কি আছে? ক্লোপিড্রগল, এটাও প্রো ড্রাগ, মানে ইনঅ্যাক্টিভ। এটা আমি খাবো, খাওয়ার পরে অ্যাক্টিভ হবে লিভারের মাধ্যমে মেটাবলিজম হওয়ার পরে। তাহলে এখানে যার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি তারে আমার ডোজ বেশি দিতে হবে। যেমন প্রেগনেন্সি, এখানে ফ্লুইড ভলিউম বাড়ে, ওবিসিটি, এইখানে ফ্যাট বাড়ে, তো এদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি। তাই নর্মাল পেশেন্টে যদি আমি 1 গ্রাম নাফা দেই হেডেকের জন্য, এদের ক্ষেত্রে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যেহেতু বেশি, ডোজটা একটু বাড়াই দিতে হবে। তারপরে হচ্ছে মেটাবলিজমের 2টা ফেজ আছে। একটা হচ্ছে ফেজ 1 মেটাবলিজম, এটা মাস্ট টু নো, আর এটা হচ্ছে ফেজ 2 মেটাবলিজম। ফেজ 1 মেটাবলিজমে আমরা কি করতেছি? অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে একটা ড্রাগকে ফেজ 2তে যাতে বিক্রিয়া করতে পারে তার উপযোগী করে ফেলতেছি। হ্যাঁ, আর ফেজ 2তে কী করতেছি? গ্লুকুরোনাইডেশন, সালফোনেশন, এসিটাইলেশন, কনজুগেশন, গ্লুটাথায়ন, এই প্রক্রিয়াগুলো করার মাধ্যমে এই ফেজ 1-এর যে মেটাবোলাইট তাদেরকে কিডনি দিয়ে পাস করতে সহায়তা করতেছি। তাহলে মেটাবলিজমের উদ্দেশ্য হচ্ছে শরীর থেকে ড্রাগ বের করে দেওয়া। এটার 2টা ধাপ। 1 নাম্বার ধাপে অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস করতেছি, এবং যাতে তারা ফেজ 2 রিয়াকশনে ঢুকতে পারে, তাছাড়া ফেজ 2 রিয়াকশনে ঢুকতে পারবে না। ফেজ 2 রিয়াকশন যখন শুরু হইলো তখন এই গ্লুকোনাইডেশন, সালফোনেশন এগুলো হবে, হওয়ার পরে ওই ড্রাগটা কিডনি দিয়ে তখন এক্সক্রেশন হতে পারবে।
তাহলে এই দুইটা লাইন ইম্পর্টেন্ট। এইখান থেকে এইটুকু পর্যন্ত এই ফেজ 1-এর ফার্স্টের লাইন, আর ফেজ 2-র ক্ষেত্রে এই গ্লুকোনাইডেশন প্রসেসগুলো। এরপরে হচ্ছে ড্রাগ এক্সক্রেশন। একটা ড্রাগ শরীর থেকে কতটুকু বের হবে সেটা ডিপেন্ড করে রেনাল ফাংশনের উপর, ড্রাগের সাইজের উপর, এবং ওই ড্রাগের ওয়াটার সলিবিলিটি, লিপিড সলিবিলিটি, এগুলোর উপর। যেমন আমরা বলছিলাম যেই সকল ড্রাগের সাইজ কম এবং যারা ওয়াটার সলিবল, তারা হচ্ছে কিডনি দিয়ে ভালোভাবে পাস করবে। আবার যেই সকল ড্রাগ প্লাজমা প্রোটিনের সাথে, যেমন অ্যালবুমিনের সাথে বাইন্ড করে, এরা গ্লুমেরুলাইতে ফিল্টার হয় না। কেন? কারণ আমরা জানি গ্লুমেরুলাইতে ফিল্টার হইতে <7 কিলো ডাল্টন মোটামুটি থাকা লাগে, বা 7 মাইক্রোমিটার, যাই হোক 7 মাইক্রোমিটার এই সাইজের থাকতে হবে। কিন্তু প্লাজমা প্রোটিনের সাইজ এর থেকে বড়, আর ড্রাগটা যেহেতু প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ডেড অবস্থায় আছে এইটা ড্রাগ, এই জন্য প্লাজমা প্রোটিনও ফিল্টার হবে না যে গ্লুমেরুলাস দিয়ে, তো এই ড্রাগও ফিল্টার হবে না। অ্যাজ এ রেজাল্ট এটা ব্লাডেই থাকবে। তারপরে পিএইচ একটা ভূমিকা পালন করে। যেমন আমরা জানি একটা মানুষের ইউরিনটা হচ্ছে অ্যাসিডিক, হ্যাঁ, যেই সকল ড্রাগ আছে অ্যাসিডিক, যেমন দ্য পিএইচ অফ দ্য ইউরিন হচ্ছে একটু অ্যাসিডিক বেশি, 6.8 মনে হয় ইউরিনের পিএইচ। আচ্ছা, এরা বলছে দ্য পিএইচ অফ ইউরিন ইজ মোর অ্যাসিডিক দেন দ্যাট অফ প্লাজমা। প্লাজমার থেকে ইউরিনের পিএইচ বেশি, সো দ্যাট উইকলি অ্যাসিডিক ড্রাগ, যেগুলো উইক অ্যাসিড, যেমন স্যালিসাইলেট, এটা একটা ড্রাগ, এইগুলা শরীর থেকে বের করার জন্য আমার অ্যালকালাইজেশন করতে হয়। মানে একটা পেশেন্ট আমার কাছে আসছে স্যালিসাইলেট পয়জনিং, স্যালিসাইলেট পয়জনিং বা ওভারডোজ হয়েছে। এই স্যালিসাইলেট একটা উইক অ্যাসিড। এখন আমার কি করতে হবে? পয়জনিং হইতেছে মানে শরীরে তার যত তাড়াতাড়ি সম্ভব এর কনসেন্ট্রেশন কমাই দেওয়া। এখন এর কনসেন্ট্রেশন আমরা কীভাবে কমাবো? এই স্যালিসাইলেটকে অ্যালকালাইনাইজেশনের মাধ্যমে, ইউরিন অ্যালকালাইনাইজেশন। অ্যালকালাইজেশন কেমনে করবো? সুডিপ দিয়ে। আইসিইউতে এটা অনেক ইউজ করে, সুডিপ মানে সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেট যদি আমি দেই, তাহলে শরীর থেকে এই স্যালিসাইলেট অ্যাসিডটা বেশি বেশি বের হবে। তাহলে আমরা কী করতেছি? সোডিয়াম বাইকার্বনেট দিয়ে অ্যালকালাইজেশন করতেছি, যার মাধ্যমে স্যালিসাইলেটটা শরীর থেকে বের করতে পারি। এটা হচ্ছে মাস্টোনো লাইন। তারপরে কিছু ড্রাগ আছে যেগুলো সিক্রেশন হয়, যেমন মেথোট্রেক্সেট, পেনিসিলিন। আবার কিছু আছে ফিকাল এক্সক্রেশন হয়, মানে স্টুলে পাস হয়, যেমন স্টুলে পাস হইতেছে। আর একটা লাইন আছে এখানে, অ্যান্টেরো হেপাটিক সার্কুলেশন, মানে আমি ড্রাগ খাইছি, ড্রাগ খাওয়ার পরে স্টোমাকে গেছে, স্টোমাক থেকে লিভারে গেছে, লিভার থেকে মেটাবলিজম হয়ে বাইলে সিক্রেশন হচ্ছে, বাইল তো যাচ্ছে স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন থেকে আবার লিভারে রিঅ্যাবজর্পশন হইতেছে। হ্যাঁ, তাহলে প্রথমে ছিল স্টোমাকে, পরে গেল লিভারে, লিভার থেকে আসলো বাইলের মাধ্যমে জিআইটিতে, জিআইটি থেকে আবার লিভারে গেল, এরকম কিছু ড্রাগ করে। এটা হচ্ছে অ্যান্টেরো হেপাটিক সার্কুলেশন মেনটেন করা। এটা করে কে কে? ডিগক্সিন, মরফিন, লেভোথাইরক্সিন। এগুলো আর কি মনে রাখলে ভালো, না রাখলেও সমস্যা নেই, কিন্তু এই লাইনটা মনে রাখতে হবে, ইউরিনারি অ্যালকালাইজেশন মাস্ট লাইন এখানে। তারপর হচ্ছে এলিমিনেশন কাইনেটিক্স। একটা ড্রাগ আমি শরীর থেকে বের করতে চাই, বা বের হওয়ার যে প্রসেস, সেটাকে বলতেছি ক্লিয়ারেন্স। এটার কী কী আছে এখানে? হাফ লাইফ মানে কি? T1/2, মানে সময় যেইটা লাগে একটা ড্রাগের কনসেন্ট্রেশন হাফে নিয়ে আসতে। এখানে মনে রাখবো কি, দুই ধরনের ইলিমিনেশন একটা ড্রাগ শরীর থেকে বের করতে পারি, দুইটা প্রসেস। একটা হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, আর একটা হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স। ফার্স্ট, এখানে আমি মনে রাখবো F=P, দুইটা দেখতে অলমোস্ট সেম না, এরকম মনে রাখতে হবে যে F=P।
মানে ফার্স্ট অর্ডার, এফে মনে রাখবো হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে পি দিয়ে কি একটা ফিক্সড পার্সেন্টেজ লস হয়। মানে আমার শরীরে আমি 1 গ্রাম নাপা খাইছি মাথা ব্যথার জন্য, কারণ আমি 1 গ্রামই খাই আর 10 গ্রামই খাই, একটা নির্দিষ্ট সময় পর পর ইউরিন দিয়ে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, যেমন 5% যদি মনে করি 5% নাপা প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। এটা সবসময় আমার ড্রাগ 1 গ্রাম খাই, 5 গ্রাম খাই, 100 গ্রাম খাই, ওইটার জন্য ভ্যারি করবে না, সে সবসময় একটা নির্দিষ্ট পার্সেন্টেজ। তাহলে এইখানে পি ইকুয়াল টু এই এফ ইকুয়াল টু পি মনে রাখার উদ্দেশ্য হলো পি মানে পার্সেন্টেজ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। তাহলে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে কী হয়, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ শরীর থেকে বের হয়। আর জিরো অর্ডার কাইনেটিক্সে কী হয়, জিরো অর্ডার কাইনেটিক্সে হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট পাস হয়। ওইখানে বলছিলাম 5%, এটা হচ্ছে পার্সেন্টেজ। জিরো অর্ডার কাইনেটিক্সে কী হইতেছে, ফিক্সড অ্যামাউন্ট, 1 গ্রাম নাপা খাইছি, একটা নির্দিষ্ট সময় পর পর 200 মিলিগ্রাম করে ইউরিন দিয়ে বের হয়ে যাবে। তাহলে এখানে কি ফিক্সড অ্যামাউন্ট বের হচ্ছে, আর এখানে ফিক্সড পার্সেন্টেজ বের হইতেছিল। এখন দেখি আমরা লং হাফ লাইফ কার আছে, ডিগক্সিন 36 ঘন্টা, আর ভেরি শর্ট কার ডো ভিটামিন 2 মিনিট। তাহলে এটা হচ্ছে মাস্ট টু নো, ডিগক্সিনের হাফ লাইফ 36 ঘন্টা। আর এটাও মাস্ট টু নো, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স মানে হচ্ছে ফিক্সড পার্সেন্টেজ যাবে, জিরো অর্ডার কাইনেটিক্স মানে হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট বের হবে। লেখা আছে আগে, কিন্তু এখানে ছিল না। লো থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে লেবোডোপা, একটা ছক বাদ পড়ছে মনে হয়, একটা আর এই একটা। আচ্ছা, টার্গেট মলিকুল অফ ড্রাগ, একটা ড্রাগ দিছি, সে কার সাথে বাইন্ড করবে, রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে। কী কী রিসেপ্টর আছে, চ্যানেল লিঙ্ক রিসেপ্টর, এই চ্যানেল লিঙ্ক রিসেপ্টরের সাথে কে বাইন্ড করবে, যেমন সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনের মধ্যে কিছু চ্যানেল আছে, আয়ন চ্যানেল, এর সাথে বাইন্ড করে কিছু ড্রাগ। এরকম ড্রাগ কে কে মানে এরকম রিসেপ্টর কে কে, নিকোটিন এসিটাইলকোলিন রিসেপ্টর, গাবা রিসেপ্টর, সালপোনাইল ইউরিয়া রিসেপ্টর। কিছু আছে জি প্রোটিনের সাথে বাইন্ড করে সেল মেমব্রেনের, মাসকার্নিক, বিটা ব্লকার, এগুলো মুখস্থ। কাইনেজ লিঙ্ক রিসেপ্টর কি, এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, মাস্ট নো। কাইনেজ লিঙ্ক রিসেপ্টরকে ইনসুলিন মাস্ট নো, আর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর রিসেপ্টরকে এই সবগুলাই মাস্ট নো। এর একটা এনজাইম আছে, এটা হচ্ছে জ্যান্থিন অক্সিডেস, সে হচ্ছে ই করে মেথোট্রেক্সেট অ্যাজাথায়োপ্রিনকে, জ্যান্থিন অক্সিডেস। তাহলে জ্যান্থিন অক্সিডেস কী করতেছে, অ্যাজাথায়োপ্রিন অ্যালোপিউরিনলের সাথে বাইন্ড করতেছে, অ্যালোপিউরিনল। আচ্ছা, হচ্ছে এটা আমরা পড়বো রিমাটোলজিতে, জ্যান্থিন থেকে কি তৈরি হয়, ইউরিক অ্যাসিড। আর যার শরীরে ইউরিক অ্যাসিড যত বেশি, তার গাউট হওয়ার সম্ভাবনা তত বেশি। এই যে ইউরিক অ্যাসিড প্রোডাকশন করতেছে জ্যান্থিন থেকে, এখানে একটা এনজাইম কাজ করে, এই এনজাইমটাই হচ্ছে জ্যান্থিন অক্সিডেস। এখন যদি আমি একটা ড্রাগ দিই, যেমন অ্যালোপিউরিনল, সে কী করবে, জ্যান্থিন অক্সিডেসকে ইনহিবিট করবে। জ্যান্থিন অক্সিডেস যখন ইনহিবিট হলো, তখন জ্যান্থিন থেকে ইউরিক অ্যাসিড প্রোডাকশন হবে না, গাউটও হবে না। এই জন্য গাউটের প্রোফাইলেক্সিস হিসেবে আমরা অ্যালোপিউরিনল ইউজ করি। এরপরে এই সব হচ্ছে সাইকিয়াট্রির সাথে সম্পর্ক। এটা যেই পেশেন্টে অ্যালকোহল খাইতেছিল অনেক দিন, তারা যদি হঠাৎ করে অ্যালকোহল খাওয়া অফ করে দেই, তার সিমটম কী কী ডেভেলপ করবে, প্যারানয়েড ডিলিউশন, মানে সে ভয় পাবে, মনে করবে কেউ তারা মারতেছে, হ্যান ত্যান। তারপরে ভিজুয়াল হ্যালোসিনেশন, অডিটরি হ্যালোসিনেশন হবে, সে আবিজাবি দেখবে, এটাকে হচ্ছে অ্যালকোহলিক হ্যালোসিনোসিস বলে। আচ্ছা, ওটা আমরা সাইকিয়াট্রিতে আলোচনা করবো। আরেকটা হতে পারে অডিটরি হ্যালোসিনেশন। এখানে মনে রাখার বিষয় হলো, অডিটরি হ্যালোসিনেশন হচ্ছে প্যাথোগনমিক ফর সিজোফ্রেনিয়া। অডিটরি হ্যালোসিনেশন পাইছি মানে আমি প্রথমে চিন্তা করবো সিজোফ্রেনিয়া, কিন্তু এটা অ্যালকোহল উইথড্রলও হতে পারে। সাইন কি পাবো, এজিটেশন, পেশেন্ট পাগলামি করবে, মানে ডেঞ্জারাস, মানে এরে ধরবে, ওরে ধরবে, মাইরা ফেলবে, এরকম
তারপরে রেস্টলেসনেস, সে রেস্ট নিতে পারবে না, মানে একটু ইরিটেবিলিটি থাকবে, সবসময় নাড়াচাড়া আবিজাবি এইগুলো করতেছে, পাগলামি। ডিসওরিয়েন্টেড থাকবে, সে কোথায় আছে, এখন কয়টা বাজে, এগুলো সম্পর্কে ওরিয়েন্টেশন নাই। ট্রিটমেন্ট খেয়ে দেবো বেনজোডায়াজেপিন। এটা মনে রাখতে হবে, অ্যালকোহল, বারবিচুরেট, বেনজোডায়াজেপিন এগুলো একটা আরেকটার ভাই, মানে একই রকম কাজ করে। তো পেশেন্টকে আমি যেহেতু মদ তো খাইতে বলতে পারতেছি না, তার সমস্যাটা হইতেছিল সে অনেকদিন মদ খাইতেছিল, এখন মদ খাওয়া বাদ দিয়ে দিছে, এই জন্য তার সিমটমগুলো আসতেছে। তাহলে তার এমন কোনো কিছু দিতে হবে যেটা মদের মতন কাজ করে, হ্যাঁ, কিন্তু ওই মদের সাইড ইফেক্ট দেয় না, এরকম ড্রাগ হচ্ছে বেনজোডায়াজেপিন। এই জন্য অ্যালকোহলের ট্রিটমেন্ট বেনজোডায়াজেপিন। 2 নাম্বার হচ্ছে বারবিচুরেট এবং বেনজোডায়াজেপিন উইথড্রয়াল। একটা পেশেন্ট অনেক দিন ধরে এরকম বারবিচুরেট অথবা বেনজোডায়াজেপিন খাইতেছিল, হঠাৎ করে যদি উইথড্র করে তখন ওই অ্যালকোহলের মতন সিমটম এবং সাইন পাবো। এবং ট্রিটমেন্ট হিসেবে কী দেবো, লং অ্যাক্টিং বেনজোডায়াজেপিন দিব, এরপর আস্তে আস্তে কমাবো। এরপর গ্লুকোকর্টিকয়েড হচ্ছে ওই যে স্টেরয়েড, আমাদের মা খালারা খায় মুখের রুচি বাড়ানোর জন্য, একটু মোটা হওয়ার জন্য। বেশিরভাগ মেয়েদেরই এটা চাহিদা, মোটা হোম একটু, মানে শরীরে মাংস বাড়ানোর জন্য, যারা একটু চিকন এবং খাবারের রুচি বাড়ে। তো প্যারামেডিক্যাল যারা আছে ডিএমএফ, এরাও দুমদাম দেয় স্টেরয়েড খাও। তো এই জন্য কী হয়, কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমের মোস্ট কমন কজ কি, আইট্রোজেনিক, মানে সে বাইরে থেকে খাইতেছে। কুশিং সিনড্রোমে আমরা কি বলছিলাম, পেশেন্টের হাইপার টেনশন হবে, হাইপারগ্লাইসেমিয়া হবে, হ্যাঁ, আরও অনেক কিছু হয়, চুল বাড়ে, এটা সেটা, কিন্তু আমরা এখানে, আর হচ্ছে ক্ষুধা বাড়বে, ইনক্রিজ অ্যাপেটাইট। তাহলে এই ড্রাগটা যদি আমি উইথড্র করে দিই, কুশিং সিনড্রোম খাইতেছি, মানে ড্রাগ খাইতেছিলাম দেখে তো কুশিং সিনড্রোম হইতেছিল, এখন এই ড্রাগটা খাওয়া যদি আমি অফ করে দিই তাহলে পেশেন্টের কী হবে, ড্রাগ খাওয়ার জন্য হইতেছিল হাইপার টেনশন, তাহলে ড্রাগ খাওয়া অফ করে দিলাম, তাহলে তখন কী হবে, হাইপোটেনশন। ড্রাগ খাওয়া, এখন তাহলে আমি ড্রাগ খাওয়া কমাই দিচ্ছি, তাহলে এখন কী হবে, হাইপোগ্লাইসেমিয়া। তারপরে পেশেন্টের অ্যাপেটাইট বাড়াইতেছিল, যেহেতু খাইতেছে না সেহেতু কী হবে, অ্যাপেটাইট কমবে। আমার চাচির এই সমস্যা, এইবার বাড়িতে গেছিলাম তখনও, সেই স্টেরয়েড না খাইলে তার ক্ষুধা লাগে না। তাহলে আমি ট্রিটমেন্ট হিসেবে কী দেবো, গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট। তাহলে আমি বলছি যে আপনি খান, এটা আস্তে আস্তে খান, পরে 3 মাস পরে পরে সিরাম লেভেল দীক্ষা এটা উইথড্র করতে হবে। তারপরে ওপিওয়েড উইথড্রল, একটা পেশেন্ট যখন অনেক দিন ধরে পেইন কিলার নেয়, ইনজেকশন মজা পায় আর কি, ওপিওয়েড, তো তখন সে যদি হঠাৎ করে অফ করে দেয়, তখন 12 ঘন্টার ভিতরে লেস দ্যান 12 আওয়ার তার এই সিমটমগুলো হবে, নাক দিয়ে বেশি বেশি পানি পড়বে, বেশি বেশি হাঁচু দিবে, চোখ দিয়ে বেশি পানি পড়বে, লেগ ক্র্যাম্পিং করবে, বমিটিং, ডায়রিয়া এগুলো হবে, আর পিপিলটা থাকবে ডাইলেটেড। ট্রিটমেন্ট কী দেব, লং অ্যাক্টিং ম্যাথাডন। ম্যাথাডন হচ্ছে ট্যাবলেট দিতেছি। এরপর হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর উইথড্রল। এটা উইথড্র করলে নজিয়া ট্রেমর পাবো, আর ট্রিটমেন্ট দিব কি, এসএসআরআই, আস্তে আস্তে উইথড্র করবো। তাহলে এই বক্সটা হচ্ছে এতক্ষণ যতই পড়ছি তার থেকে মাস্ট টু নো, এটা ছাড়া অসম্ভব। এরপরে আমরা যাব অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের মধ্যে একটা হতে পারে কি, একটা হার্মফুল ইভেন্ট, জাস্ট ড্রাগ ওভার ডোজ দিছি, 1 গ্রাম নাপা দিলে হেডেক কমতেছিল, সেখানে আমি 2 গ্রাম নাপা করে দিতেছি, দিনে 4 বেলা 8 গ্রাম করে দিতেছি। এটা হচ্ছে এর জন্য যে ইফেক্টগুলো পাবো তাকে বলবো অ্যাডভার্স ইভেন্ট। আর নর্মাল ডোজে 1 গ্রাম নাপা দিছি, তারপরেও তার সাইড ইফেক্ট হচ্ছে নর্মাল ডোজে, তখন তাকে বলবো অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। এখন সাইড ইফেক্ট, এখন একটা ব্যক্তির সাইড ইফেক্টটা, এই যে 1 গ্রাম নাপা দিলাম, সাইড ইফেক্ট হলো, এটা কী হতে পারে, বেনিফিশিয়াল ইফেক্টও দিতে পারে, নিউট্রাল ইফেক্টও হতে পারে, ক্ষতিকর ইফেক্টও হতে পারে। এরপরে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, একটা ড্রাগ খাইছি যেমন অ্যান্টিবায়োটিক, বিশেষ করে খাওয়ার পরে আমার শরীরের মধ্যে এর সেন্সিটিভিটি রিসেপ্টরগুলো ওভার ফাংশনিং করতে পারে, তো বলতেছে হাইপার সেন্সিটিভিটি হইতেছে। যেমন অ্যানাফাইলেক্সিস হইতে পারে, আরেকটা হইতে পারে অ্যানাফাইলেক্টয়েড। অ্যানাফাইলেক্সিস কি, অ্যানাফাইলেক্সিস হচ্ছে আমাদের শরীরে আইজিই থাকে, হ্যাঁ,
আইজি এর ভিতরে হিস্টামিন, ব্রেডিকাইনিন এইসব পদার্থ থাকে, এইগুলো মনে রাখি হিস্টামিন। এখন অ্যাকুট অ্যানাফাইল্যাক্সিসের ক্ষেত্রে এই আইজিই মেডিয়েটেড এই মাস্ট সেলের যেই গ্র্যানুলগুলো ছিল সেইগুলো সার্কুলেশনে রিলিজ হবে, এটা বলেছে অ্যাকুট অ্যানাফাইল্যাক্সিস। মাস্ট সেল রেগুলেশন করতেছে। এটা কোন কোন ড্রাগের বিরুদ্ধে হয়? পেনিসিলিন মানে অ্যান্টিবায়োটিক, সাক্সামেথোনিয়াম অ্যান্টিবায়োটিক, তাহলে পেনিসিলিন সাক্সামেথোনিয়ামে অ্যাকুট অ্যানাফাইল্যাক্সিস হইতেছে, এটা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। আর অ্যানাফাইল্যাক্টয়েড মানে হচ্ছে, এখানে তো বলতেছিলাম আইজি মেডিয়েটেড, এই যে মাস্ট সেল তার ভিতরের সাবস্টেন্স রিলিজ করতেছে, তার জন্য আইজি তাকে স্টিমুলেশন দিতেছে। আর যদি এমন হয় যে মাস্ট সেল কারোর স্টিমুলেশনের দরকার নেই, সে সরাসরি রিলিজ করতেছে এই তার সাবস্টেন্সগুলো, তখন তাকে আমরা বলবো নন আইজি মেডিয়েটেড। তো নন আইজি মেডিয়েটেড তো বলে না, এটাকে বলে অ্যানাফাইল্যাক্টয়েড, মানে আইজিই দরকার হয় না তার। তো অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশন কে কে দিবে? অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশন দিবে হচ্ছে অ্যাসপিরিন, অ্যানাসাইড, ওপিওয়েড। তারপর হচ্ছে টাইপ 2 অ্যান্ড টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। অ্যান্টিবডি মেডিয়েটেড যেটা, সেটা হচ্ছে টাইপ 2 অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট। আর ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড যেটা, সেটা হচ্ছে টাইপ 4। অ্যান্ড হচ্ছে ইমিউন কমপ্লেক্স হচ্ছে একটা অ্যান্টিজেন যখন একটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করে, এই পুরোটাকে বলে ইমিউন কমপ্লেক্স। এখন এই ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড যদি ডিগ্রানুলেশন হয় তাকে বলতেছি টাইপ 4, আর টাইপ 2 বলতেছি যদি অ্যান্টিবডি মিডিয়েটেড ডিগ্রানুলেশন হয়। এবার হচ্ছে ড্রাগ টক্সিসিটি, ড্রাগ ওভারডোজ আর কি, ড্রাগ মিসইউজ মানে হচ্ছে অ্যাডিকশন, ডিপেন্ডেন্সি, এগুলো লাগবে না, আমি শুধু এখান থেকে মনে রাখবো অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশন কে কে দেয়, নাইস টু নো, অ্যাসপিরিন, অ্যানাসাইড, ওপিওয়েড। আর এইখান থেকে মনে রাখবো হচ্ছে অ্যাকুট অ্যানাফাইল্যাক্সিস একটা টাইপ 1 হাইপার সেন্সিটিভ রিয়াকশন, এবং এটা কার কার হয়? পেনিসিলিন, সাক্সামেথিনিয়াম, নাইস টু নো, মাস্ট টু নোই আর কি। এখন এই বক্সটা হচ্ছে দরকারি, মাস্ট টু নো, এটা ইজি। এইজ মানে একটা ড্রাগ একটা পেশেন্টের উপরে কী কী ইফেক্ট দিতে পারে সেটা কিসের উপরে ডিপেন্ড করে? পেশেন্টের বয়সের উপরে। যেমন অনেক বাচ্চা যারা, তাদের ড্রাগ মেটাবলিজম করার ক্ষমতা নাই, এই জন্য বাল্লু, এই জন্য তাকে কম ডোজ দিতে হবে। আবার বয়স্কদের ক্ষেত্রে রেনাল ইম্পেয়ারমেন্ট হয়, এই জন্য তাদের কম ডোজ দিতে হয়। সেক্স, উম্যানের শরীরে চর্বি বেশি, আবার প্রেগনেন্টের সময় ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বাড়ে, তাই জন্য তাদের ড্রাগ ডোজ বাড়াই দিতে হয়। বডি ওয়েট, যদি পেশেন্ট ওবিস থাকে তাহলে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেড়ে যায়, তার ড্রাগ ডোজ বাড়াই দিতে হয়। লিভার ফাংশন, যেমন আমরা বলছিলাম অ্যাসপিরিন, ফেনাইটোয়েন, ওয়ারফেরিন, এইগুলা কী করে? প্লাজমা প্রোটিন বা অ্যালবুমিনের সাথে বাউন্ডেড অবস্থায় থাকে। আর অ্যালবুমিন প্রোডাকশন করে কে? লিভার। কোনো কারণে যদি লিভারের সমস্যা থাকে তখন অ্যালবুমিন লেভেল কমে যাবে, তখন এই ড্রাগগুলা যেগুলো প্লাজমা প্রোটিনের সাথে নর্মালি বাউন্ড করে বা অ্যালবুমিনের সাথে, সেগুলো বাইন্ড করতে পারবে না। তারপরে কিডনি ফাংশন, যদি কিডনি নর্মালি ফাংশন না করে, রেনাল এক্সক্রিশন হবে না, তখন ওই ড্রাগগুলো শরীরে অ্যাকুমুলেট হবে। জিআইটি ফাংশন, খালি পেটে কিছু ড্রাগ ভালো কাজ করে, কিছু ড্রাগ আছে ভরা পেটে ভালো কাজ করে। আবার অ্যাবজর্পশন ক্যাপাসিটি কমে যায় যদি পেশেন্টের জিআইটিতে মিউকোসাতে ইনফ্লামেশন হয়, যেমন ক্রোনস ডিজিজ অথবা আলসারেটিভ কোলাইটিস, সিলিয়াক ডিজিজ, অথবা সার্জারি করে কাইটা ফেলাই দিছি। কিন্তু ফুডের সাথে ড্রাগের সম্পর্ক আছে, যেমন আমরা বলি টেট্রাসাইক্লিন, খাবারের মানে খাবার খাওয়ার 2 ঘন্টা পরে খামো, এর ভিতরে খাইলে টেট্রাসাইক্লিন কম অ্যাবজর্পশন হবে। এই লাইনটা মাস্ট টু নো। তারপরে স্মোকিং, একটু একটু স্মোকিং করলে আমার মেটাবলিজম বাড়ে। অ্যালকোহল, একটু একটু অ্যালকোহল খাইলে মেটাবলিজম বাড়ে, কিন্তু অনেক বেশি খাইলে মেটাবলিজম কমে, কারণ বেশি অ্যালকোহল লিভারকে ড্যামেজ করে, তখন লিভার আর মেটাবলিজম করতে পারে না। এরপরে ড্রাগ কিছু ইন্টারাকশন আছে, সেইগুলো ইফেক্ট দেয়। এরপরে হচ্ছে আমরা কিছু এক্সাম্পলের নাম বলবো এখানে, শুধু অ্যালডিহাইড ডিহাইড্রোজেনাস 2 ডেফিসিয়েন্সি, এটা যদি থাকে তাহলে ইথানল এফেক্টেড হয়, অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের ফ্লাশিং হয়, হার্ট রেট বাড়ে।
আর গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনাস ডেফিসিয়েন্সি আছে যেই পেশেন্টের, ওই পেশেন্টের যদি আমি অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ দিই, যেমন ক্লোরোকুইন, প্রিমাকুইন, কী হয়, হিমোলাইসিস, মাস্ট টু নো লাইন। এখন ওই যে আমরা হাইপার সেন্সিটিভ বললাম কী কী হতে পারে, সেটার এখানে উদাহরণ দিয়ে দিছে। তাহলে টাইপ 1 হাইপার সেন্সিটিভ বলতেছিলাম ইকুইডেনাফাইলিসিস, আইজি ইমিডিয়েটেড মাস্ট সেল রিগ্রানুলেশন। কে করতেছে? পেনিসিলিন, সালসামেথিনিয়াম, এই দুইটার আগে এখানে মুখস্থ করব। টাইপ 2 কে করতেছে? পেনিসিলিন, সেফালোস্পুরিন, এনএসাইড, ক্লোরোকুইন, প্রিমাকুইন, এগুলো করতেছিল হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া কে করে? এখানে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ, এই লাইনটা মাস্ট টু নো। আর এত কিছু বইটা মাথা নষ্ট করার দরকার নেই, খালি রিডিং দিয়ে দিবি বারবার। তাহলে মাস্ট টু নো হচ্ছে এইখানে এই লাইন, এইখানে হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া করে কুইনিন, এই লাইন। তারপরে কিছু ড্রাগ আছে নিউট্রোপেনিয়া বা গ্রানুলোসাইটোসিস করে, এটা আমরা মনে রাখবো 3C দিয়ে। এক নম্বরে হচ্ছে কার্বামাজেপিন, ক্লোজাপিন, তারপরে হচ্ছে কার্বামাজেপিন, ক্লোজাপিন, ক্লোরপ্রোমাজিন সম্ভবত, আচ্ছা এটা আমি শিওর না, তুই আপাতত এই দুইটা মনে রাখ, ওইটা মনে হলে পরে বল মনে। ও অ্যান্টি থাইরয়েড ড্রাগ কোনটা? এটা হচ্ছে প্রোপাইল থাইবিউরাসিল, আর একটা ছিল থাইরক্সিন, এটা তো হচ্ছে যদি কম থাকে। আচ্ছা এখানে একটা অ্যান্টিথাইরয়েড ড্রাগ আছে, সি দিয়ে নাম আমার মনে আসতেছে না, হাইপোগ্লাইসেমিয়া হইতেছে মেবি। তো ওইটাও কি করে? নিউট্রোপেনিয়া করে। তারপরে হচ্ছে থ্রম্বোসাইটোপিনিয়া করতে পারে কিছু ড্রাগ। তাহলে এখানে আমরা মনে রাখবো 3C, কার্বামাজিপিন এন্ড ক্লোজাপিন মনে রাখি আপাতত। এগুলা কি করে? নিউট্রোপেনিয়া অথবা গ্রানুলোসাইটোসিস, আর হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ। তারপরে থ্রম্বোসাইটোপিনিয়া করতে পারে কিছু ড্রাগ, টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি দিতে পারে কিছু ড্রাগ, টাইপ 4 দিতে পারে কিছু। এখানে এই লাইনটা হচ্ছে মাস্ট টু নো। কার্বামাজিপিন, অ্যাবাকাবির, ট্রাইমেথোপ্রিম, ড্যাপসন, এগুলো কি করতে পারে? স্টিভেন জনসন সিনড্রোম, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, স্ট্রেস। আর ড্রাগ ইনডিউস লুপাস, এটাও মাস্ট টু নো। ড্রাগ ইনডিউস লুপাস কে করে? অ্যালোপিউরিনাল, থায়াজাইড, ডায়োরেটিক্স, হাইড্রালাজিন। আমরা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের ক্লাসিফিকেশন যদি চিন্তা করি, টাইপ এ বা অগমেন্টেড, এটা হচ্ছে আমি জানি এই ড্রাগ দিলে এই সাইড ইফেক্টটা হবে, এটা হচ্ছে, এটা কিন্তু এই পুরো টপিকটা হচ্ছে মাস্ট টু নো ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের মধ্যে অগমেন্টেড, যেমন আমি আগে থেকেই জানি, প্রেডিক্ট করতে পারতেছি এই ড্রাগ দিলে এই সাইড ইফেক্ট পাবো, যেমন ওপিওয়েড দিলে পেশেন্টের কনস্টিপেশন হবে, অ্যান্টি হাইপারটেনসিভ দিলে পেশেন্টের হাইপোটেনশন হবে, ডায়াবেটিক দিলে ডিহাইড্রেশন হবে, এটা আমি আগে থেকেই জানি। কিন্তু যদি আগে থেকে না জানি, একটা ড্রাগ দিছি, ড্রাগ দেওয়ার পরে বিজিআর সাইড ইফেক্ট পাইতেছি, মানে সাইড ইফেক্ট পাচ্ছি কিন্তু এটা আগে থেকে প্রেডিক্ট করতে পারতেছি না, তখন তাকে বলবো টাইপ বি বা বিজার্স অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। তারপরে হচ্ছে টাইপ সি, এটা হচ্ছে ক্রনিক বা কন্টিনিউয়াস অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। একটা পেশেন্ট অনেক দিন ধরে হচ্ছে একটা ড্রাগ খাইতেছে, তখন ওই ড্রাগের সাইড ইফেক্ট হতে পারে, যেমন যদি অনেক দিন ধরে স্টেরয়েড খায়, তার অস্টিওপোরোসিস হবে। একটা পেশেন্ট যদি হাইড্রক্সিক্লোরোকুইন খায়, তখন তার অপটিক রেটিনোপ্যাথি হতে পারে, এই লাইনটা মাস্ট টু নো। হাইড্রক্সিক্লোরোকুইন, HCQ, এটা যদি খাই তাহলে অপটিক রেটিনোপ্যাথি বা বুলস-আই ম্যাকুলোপ্যাথি, এরকম বুলস-আই এরকম থাকবে। আর ফেনোথায়াজিন, এটা কি অ্যান্টিসাইক্যাট্রিক ড্রাগ বা অ্যান্টিসাইকোটিক ড্রাগ। সে কী করে? আমরা জানি অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলে কি হয়? অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলে অ্যাকাথেজিয়া, টার্ডিভ ডিসকাইনেশিয়া, একুইড ডিস্টোনিয়া, মানে এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট এগুলো হয়, বলছে টার্ডিভ ডিসকাইনেশিয়া হতে পারে। তারপরে ডিলেট, একটা ড্রাগ খাইছে অনেক দিন ধরে, তারপরে অনেক দিন পরে গিয়া একটা সাইড ইফেক্ট ডেভেলপ করছে, যেমন ভ্যাজাইনাল ক্যান্সার হইতে পারে যদি একটা পেশেন্ট অনেক দিন ডাইথাইল স্টিলবেস্টেরল খায়।
আর ইতে হচ্ছে এন্ড অফ ট্রিটমেন্ট, আমি ড্রাগ উইথড্র করছি, উইথড্র করার পরে সাইড এফেক্ট ডেভেলপ করছে। তাহলে এই পুরোটা লাগবে যা যা বললাম। আর কিছু ড্রাগ আছে টেরাটোজেন। টেরাটোজেন কাদের বলবো? ফেনাইটোয়েন, ওয়ারফেরিন, আরও আছে সোডিয়াম ভ্যালপ্রয়েড, যেমন এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এগুলো। এটা আলাদা পরে বক্স আছে। টেরাটোজেনগুলো সাধারণত ওই সকল ড্রাগ যারা 10 সপ্তাহের ভিতরে বাচ্চার ডেভেলপমেন্টে হ্যাম্পার করে। একটা মহিলা প্রেগনেন্ট হয়েছে 10 সপ্তাহ ধরে, ও তার প্রেগনেন্সিকে বা বাচ্চার গ্রোথকে ইনহিবিট করতেছে, ওইটা হচ্ছে টেরাটোজেনিক ড্রাগ। এখানে কিছু বলছে যে ড্রাগ দ্যাট আর কমনলি কজিং অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, সে কী করে? রেনাল ইম্পেয়ারমেন্ট করে, হাইপারক্যালেমিয়া করে, ফার্স্ট ডোজ হাইপোটেনশন করে, অ্যান্টিবায়োটিক তো নৌসিয়া ডায়রিয়া করে, অ্যান্টিকোয়াগুলেন্ট যেমন ওয়ারফেরিন, হেরাপারিন, এরা কী করে? ব্লিডিং করে। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে ক্লট হইতে দিবে না, যখন ক্লট হবে না তখন দিলে কী হবে? পেশেন্টের ব্লিডিং পারবে। অ্যান্টিসাইকোটিক, এটা দিলে কী হবে? এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট, ওই যে একুট ডিস্টোনিয়া, অ্যাকাথেজিয়া, এগুলো হবে। তারপরে হচ্ছে অ্যাসপিরিন দিলে আমরা জানি জিআই টক্সিসিটি বা পেপটিক আলসার ডিজিজের রিস্ক বেড়ে যাবে। বেনজোডাইজিপিন দিলে ড্রাউজিনেস ফল হবে। বিটা ব্লকার যদি দেয় কী হবে? কোল্ড পেরিফেরি, ব্র্যাডিকার্ডিয়া, নাইটমেয়ার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে পোস্টারাল হাইপোটেনশন হতে পারে, কনস্টিপেশন হবে ভেরাপামিল দিয়ে, অ্যাঙ্কেল ইডিমা। ডিগক্সিন দিয়ে মনে রাখবো এএনবিডি, একটা নর্মাল ভ্যাজানাল ডেলিভারি। এএনবিডি, অ্যানোরিক্সিয়া, নজিয়া, বমিটিং, ডায়রিয়া। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং ডিগক্সিনের ক্ষেত্রে। আমরা তো 4th ইয়ারে সব ড্রাগের ক্ষেত্রেই বলতাম অ্যানোরিক্সিয়া, নজিয়া, বমিটিং, ডায়রিয়া, কিন্তু 2টা ড্রাগের ক্ষেত্রে এইটা 100% ট্রু। একটা হচ্ছে ডিগক্সিন আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা করবেই। তাহলে ডিগক্সিনের একটা ইম্পর্টেন্ট সাইড এফেক্ট হচ্ছে সে জ্যান্থোপসিয়া করে, মানে ইয়েলো গ্রিন ভিশন। ডিগক্সিন টক্সিসিটি হইলে পেশেন্ট ভিশনটা ইয়েলো এবং গ্রিন কালারের দেখে। এরপরে ডায়াবেটিক দিলে কী হতে পারে? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ডিহাইড্রেশন, যেহেতু শরীর থেকে বেশি বেশি পানি বের হইতেছে সেই জন্য ডিহাইড্রেশন। হাইপোক্যালেমিয়া, হাইপোনাট্রিমিয়া, রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে। ইনসুলিন দিলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এনএসাইড দিলে জিআই টক্সিসিটি, উরাল, এই যে ওপিওয়েড অ্যানালজেসিকের ক্ষেত্রেও এএনবিডি খাটে, অ্যানোরেক্সিয়া, নজিয়া, বমিটিং, ডায়রিয়া। তাহলে এই সব থেকে আমরা কী কী মাস্ট টু নো? এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর মাস্ট টু নো, তারপরে বিটা ব্লকার মাস্ট টু নো, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মাস্ট টু নো, ডিগক্সিন মাস্ট টু নো, ডায়ুরেটিক মাস্ট টু নো, ইনসুলিন তো হাইপোগ্লাইসেমিয়া, এটা তো জানোসই, এটা হচ্ছে মাস্ট টু নো। তারপরে হচ্ছে এই যে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হইতেছে, এটা ডিটেক্ট করতেছি, এই প্রসেসটাকে বলে ফার্মাকোভিজিলেন্স, এটা লাগবে না, ইস টু নো। ওকে, তাহলে বাকি যেটা ছিল ওইটা আমরা পরে আলোচনা করব। 11 পিস না?